অ্যাজমা একটা অসুখ বা একটা কন্ডিশন, আমার ভাষায় অ্যাজমাটাকে আমি একটা স্পেশাল কন্ডিশন বলবো, একটা মানুষের শ্বাসকষ্ট অবস্থা, যেটা শুধু শ্বাসকষ্ট না আর অন্যান্য সিমটম থাকে। কিন্তু মানুষের মাঝে এবং অনেক চিকিৎসকদের মধ্যেও আমাদের বলা যায় যে অ্যাজমা এবং শ্বাসকষ্টকে এক করে দেখে, তা ঠিক না। শ্বাসকষ্টর অনেক কারণ আছে, সেইভাবে যদি আমরা 1, 2, 3 করে গুনতে পারি হয়তো 100টার মতো কারণ আমরা বের করতে পারবো যেগুলো কারণে শ্বাসকষ্ট হয়। তার মধ্যে একটা কারণ অ্যাজমা। অ্যাজমা এবং শ্বাসকষ্ট প্রথম কথা এক কথা নয়, হ্যাঁ, এই বুঝতে হবে। অ্যাজমা হচ্ছে একটা বিশেষ অবস্থা যেখানে আমাদের ফুসফুসের যে শ্বাসনালী, হ্যাঁ, আমাদের ফুসফুসের যে শ্বাসনালীটা, সেই শ্বাসনালীটা খুব সংবেদনশীল হয় যাদের অ্যাজমা আছে। এবং অ্যাজমা যা আছে বলতে বুঝতে হবে এটা একটা, আমরা যদি ওইভাবেই বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেস্ট ছিল, ভালো হয়ে গেছে, বা অ্যাজমা আবার পরে হবে, এরকম করে এটা তার কিন্তু লাইফ টাইমে এটা তার একটা কন্ডিশন যেটা পারসিস্ট করে তার সাথে, এটা বিশেষ অবস্থা বলতে পারি। হ্যাঁ, এবং এটা সাধারণ 95% ক্ষেত্রে এটা ইনহেরিটেড, ফ্যামিলিয়ালভাবে এটাকে ইনহেরিট করে। যেমন মা বা বাবা যে কোনো একজনের থাকলে তার সন্তানের থাকবে, 50% ক্ষেত্রে থাকে। যদি 2 সন্তানে একজনের থাকে বা 4 জনের, এরকম আমরা পেয়ে থাকি একটা ফ্যামিলিতে। কিন্তু একটা হাজব্যান্ড থেকে ওয়াইফের হবে না, বা ওয়াইফ থেকে হাজব্যান্ড হবে, নট সংক্রামক না, এটা জেনেটিক্যাল। যেমন আমার যদি বাবার থাকে তার বাবার ভাই বোন তাদের থাকবে, মার থাকলে মার ভাই বোন তাদের ছেলে মেয়েদের আবার থাকবে। এভাবে আমরা ফ্যামিলি ট্রিটাকে আস্তে আস্তে এক্সটেন্ড করতে পারি। পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ, 800 কোটি মানুষ পৃথিবীতে এখন প্রায় আমাদের আনুমানিক 800 কোটির মধ্যে 30 কোটি মানুষের এই রোগটা আছে, এই কন্ডিশনটা আছে অ্যাজমা। আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষের আছে। এই যাদের আছে তাদের শ্বাসনালীটা সংবেদনশীল হয়, সেন্সিটিভ হয়, লাজুক বা রাগী হয়। এবং যার শ্বাসনালীটা তার আমরা বোঝাই পারি তার নাক, চোখ, ত্বক, শ্বাসনালী, এই 4টা জায়গায় মরলে সংবেদনশীল পেয়ে থাকি আমরা। এর ফলে কী হয়, যার নাকটা সংবেদনশীল তার সহজেই হাঁচি পায়, ঠান্ডা গরম ধুলাবালি ধোঁয়া নাকে গেলে হাঁচি পায়। কাজে অ্যাজমাকে চেনার খুব একটা কমন উপায় হলো যার ফ্রিকোয়েন্টলি হাঁচি হয়। এবং এটা আমাদের সমাজে অনেক পাবো। যেমন আমরা একটা যদি এখন 4 জন মানুষ বসে আছি, বা আমরা আরও কিছু ডেকে নিয়ে আসলাম, কিছু স্প্রে করলাম একটা করে, দেখা গেলো 10 জনের মধ্যে 1 জনে হেঁচে পালো, বা 2 জনে পেলো, বাকি 8 জনে পেলো না। সো সেম ইম্প্যাক্ট ইম্পোজ আপন দেম, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট, কিন্তু 2 জনে পেলো আর বাকি জন পেলো না। তার মানে এই যে 2 জনে পেলো তারা কারা, তাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য জড়িত কারণে তাদের হাঁচিটা পেলো, সেটা হলো তার শ্বাসনালীটা সংবেদনশীল। এই সংবেদনশীল সে কোথায় পেলো, দেখলো ছোটোবেলা থেকে আসে, কোথায় পেলো, তখন বোঝা যাবে যে এটা যেহেতু ছোটোবেলা থেকে আসে। এবং ঠান্ডা লাগা বলে পরিচিত, মানুষের কাছে একটা শব্দ পরিচিত, কমন, ঠান্ডা লাগা। আমি সাধারণত রোগীদেরকে এই শব্দটা উচ্চারণ করতে মানা করি, কারণ ঠান্ডা লাগা বললে সব কিছু একটা ধামাচাপা পড়ে যায়, একটা ঘটনা ঠান্ডা লাগার আনলে আসল ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। সেজন্য ঠান্ডা লাগা না বলে আমরা হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, শ্বাসকষ্ট, একটা টার্মগুলোতে নিয়ে আসি। এই সবগুলো একটা অ্যাজমা পেশেন্টের থেকে থাকে। কিন্তু শ্বাসকষ্ট কিন্তু সবসময় থাকে না। শ্বাসকষ্ট একটা সময় হলো, আবার সে ওষুধ প্রয়োগ করলো, চলে গেল, আর শ্বাসকষ্ট নেই। আবার দেখা হলো 6 মাস পরে হলো, আবার কারো 1 বছরে একবার হলো না, আবার পরের বছর হলো, অনেক সিভিয়ার হলো, হাসপাতালে ভর্তি হতে হলো। কিন্তু এই যে তার যে শ্বাসকষ্ট হলো, মানুষ আবার ভালো হয়ে গেল, সব অ্যাজমা ভালো হয়ে গেছে। কিন্তু অ্যাজমা ভালো না, এটার নাম হচ্ছে অ্যাজমা অ্যাটাক। 2টা শব্দ, অ্যাজমা আর অ্যাজমা অ্যাটাক। অ্যাটাক যখন হলো তখন তার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু অ্যাটাক শব্দটা কেটে দিলে যে অ্যাজমা যদি আমরা বলি, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেটা তার লাইফ টাইম সে পারসিস্ট করতেছে। এবং সেটাকে বোঝার উপায় হলো মাঝে মাঝে সে হাঁচি পাবে, সর্দি লাগবে, চোখ চুলকায়, চোখ লাল হয়, স্কিন অ্যালার্জি, মানে বিভিন্ন অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো তার থাকবে। কিন্তু এগুলো যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আসলে কেউ এটাকে অ্যাজমা মনে করে না। ডায়াগনোসিস না হওয়ার কারণে এই রোগীটা কোনো প্রি মনিটরিং কোনো কন্ডিশন থাকে না বা প্রস্তুতি থাকে না, হঠাৎ করে যখন শ্বাসকষ্ট হলো বিপদে পড়ে গেল। কিন্তু তার একজন ফিজিশিয়ান যদি চিন্তা করে তার হাঁচি হয়, সর্দি লাগে, নাক বন্ধ, এটাই অ্যাজমাকে ডিফাইন করার জন্য যথেষ্ট, তার কাশি হচ্ছে, এবং তাহলে তখন থেকে তাকে অ্যাজমার ফুল ট্রিটমেন্ট তাকে বুঝিয়ে দিতে হবে, প্রিপারেশন রাখতে হবে যেন সে বিপদে পড়ে না। যখন তার এরকম একটা শ্বাসকষ্ট শুরু হবে তখন ইমিডিয়েটলি, আমি একটু আগে আমি যে ইনহেলার আমি যেটা দেখাইলাম এমডিআই নেওয়াটা, এটা যদি সে রাইট ওয়েতে নিতে পারে তাহলে কাউকে সে ডাকতে হবে না। রাতের বেলা একটা হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছে, ওয়াইফের অ্যাজমা আছে, তার শ্বাসকষ্টের মতো হলো, সে আরেকজনকে না জেগে সে নিজেকে কষ্টটাকে নিয়মিত করে আবার ঘুমিয়ে পড়তে পারে। অথচ এটা যদি না জানা থাকে হাউ টু ইউজ দ্য ইনহেলার রাইট ওয়ে, তাহলে সবাইকে জাগবে, অ্যাম্বুলেন্স জাগবে, হসপিটালে যাবে, যে 1-2 দিন ভর্তি থাকে বিশাল একটা ঘটনার সৃষ্টি করবে, অথচ সে নিজেকে এটাকে নিবৃত্ত করতে পারত। সো অ্যাজমা এমন একটা কন্ডিশন যেটা খুব সহজেই নিবৃত্ত করা যায়, সেটার জন্য প্রিপারেশন দরকার, সেন্স দরকার, এবং এটার জন্য
যে ট্রিটমেন্টগুলো একজন কনসালটেন্ট বা ডাক্তার থেকে সে নিয়েছে সেগুলোকে ফলো করা দরকার, তাহলে কিন্তু সে ভালো থাকতে পারবে। সো আমাদের আবারও বলি যে অ্যাজমা এবং শ্বাসকষ্ট এক কথা নয়। যাদের একটা গ্রুপ অফ পিপুল যাদের অ্যাজমা আছে তারা বোঝার উপায় হলো যে তাদের হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, অ্যালার্জি, কাশি এগুলো প্রায় থাকবে। এবং আমরা যদি যখন হসপিটালে আসে, আমাদের কাছে রোগীরা আসে, তখন আমরা কিছু মিনিমাম পরীক্ষা, বেশি পরীক্ষার প্রয়োজন হয় না। সিম্পল আমরা যদি একটা লাং ফাংশন টেস্ট, সেটা যখন তার শ্বাসকষ্ট নেই তখন কিন্তু নর্মাল পাওয়া যাবে। একজন ফিজিশিয়ান তার লাং ফাংশন টেস্ট করো, নর্মাল পেল না, অ্যাজমা নেই, দ্যাটস টোটাল রং। তার যখন শ্বাসকষ্ট নিয়ে উপস্থিত হবে, অ্যাজমা অ্যাটাক, তখন তার অ্যাবনর্মাল পাওয়া যাবে। কিন্তু অন্য সময় শ্বাসকষ্ট নর্মাল পাওয়া যেতে পারে বা অ্যাবনর্মাল পাওয়া যেতে পারে। কিন্তু তার ব্লাডের একটা টেস্ট আমরা করেছিলাম IgE বা অ্যালার্জি প্রিপন্ডারেন্স দেখার জন্য। আইজি লেভেলটা যদি হাই থাকে তাহলে, এবং তার হিস্ট্রি থাকে যে মাঝে মাঝে তার এরকম হয়, তাহলে আমরা ধরে নিতে পারি তার অ্যাজমা। এখন তার লাং ফাংশন টেস্ট সে নর্মাল হোক অথবা অ্যাবনর্মাল হোক। হ্যাঁ, আরও একটু কিছু টেস্ট আছে, যেমন আমরা শ্বাসনালীর আর একটা পরীক্ষা যাতে FeNO বলা হয়, FeNO ফ্র্যাকশন অফ এক্সপিরেটরি নাইট্রিক অক্সাইড, এটা আমাদের শ্বাসনালীর ইনফ্লেমেশন কেমন সেটা নির্ণয় করার জন্য সেটাও আমরা করতে পারি। এইভাবে আমরা একটা বা দুটো তিনটা টেস্ট করে আমরা তার অ্যাজমাটাকে ডিফাইন করতে পারি এবং তাকে অ্যাজমার প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট দিতে পারি। এবং রিলিভার হিসাবে যখন সে আক্রান্ত হবে তখন কীভাবে সে রিলিভ করবে সে ব্যবস্থাটাকে আমরা দিয়ে দিতে পারি।